আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এই ভিডিওতে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব যে মেজারমেন্ট অফ লোয়ারিং অফ ভ্যাপার প্রেসার, মানে লোয়ারিং অফ ভ্যাপার প্রেসার যেটা, সেটাই আর কি। তো এটা বিজ্ঞানী ওয়াশওয়ার্ল্ড আর ওয়াকার একটা মেথড দিছিলেন। সো এই জন্য এটাকে বলা হয় ওয়াশওয়ার্ল্ড অ্যান্ড ওয়াকার্স ডাইনামাইক মেথড। তো যাই হোক, এখানে ছোট্ট করে ব্যাখ্যা করা আছে যে মেথডটা কি, কিন্তু এই চিত্রটা আমি হাতে এঁকে দেখাতাম, বাট এটা আঁকানোটা টাফ, সময় সাপেক্ষ, তার জন্য আমি এখান থেকে বুঝিয়ে দিছি। এখানে যেহেতু সুন্দরভাবে আঁকানো আছে, আবার নিচে ডাটাও লেখা আছে, সো এখান থেকে বোঝানোটা ইজিয়ার হবে। তো দেখি, শুরুতে কল্পনা করি এগুলো কিছুই নাই, জাস্ট এই ফিগারটা আছে, এইটুকুনটাই আছে শুরুতে। তো ভালভগুলো শুরুতে বন্ধ থাকবে। প্রথমে আমি ড্রাই এয়ার পাস করব। তো যখন ড্রাই এয়ার পাস করব তখন আমি এখানে শুরুতেই ড্রাই এয়ার পাস করবার আগেই এইখানে থাকবে সলিউশন, এখানে থাকবে সলভেন্ট। সলিউশন মানে দ্রবণ, সলভেন্ট মানে দ্রাবক, মানে এখানে শুধু দ্রাবক আছে, এখানে আছে সলিউশন। আর এখানে দিছি ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। যদি এখানে সলভেন্টটা পানি হয় সেক্ষেত্রে আমরা CaCl2টা ইউজ করব। বাট যদি এখানে পানি না হয়, ইথার বা অন্য কিছু হয়, সেক্ষেত্রে আমরা অন্য কিছু ইউজ করবো, ওটা আলাদা ব্যাপার। তো এখানে আমরা ধরে নিচ্ছি যে পানি আছে এখানে সলভেন্ট হিসেবে। সো এখানে CaCl2 ইউজ করব, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে হাইড্রোফিলিক, অর্থাৎ পানিকে আকর্ষণ করে, পানি শুষে নেয়। কেন শুষে, কেন ইউজ করে, এটা ধীরে ধীরে ব্যাখ্যা করবো নি। তো দেখি, এখানে শুরুতে আছে যে যখন আমি ড্রাই এয়ার পাস করবো, ড্রাই এয়ার মানে একদম শুষ্ক বাতাস, যেখানে কোনো হিউমিডিটি থাকবে না, অর্থাৎ জলীয় বাষ্পবিহীন বাতাস। সো যখন জলীয় বাষ্পবিহীন বাতাস এখান দিয়ে পাস করব, তখন সলিউশনের ভিতর দিয়ে পাস করবে। এই সলিউশনের ভিতরে দ্রব আছে, আবার দ্রাবক আছে, ইংলিশে সলিউট আছে আর সলভেন্ট আছে। সো এইখানে যেহেতু পানিও আছে, সেহেতু এখানে কিছুটা পানি শোষিত হবে। কেন? কারণ এটা শুরুতে ড্রাই এয়ার ছিল। সো শুষ্ক থাকা অবস্থায় যখন এই সলিউশনের ভিতর দিয়ে আসবে, তখন কিছুটা পানি শোষণ করবে। আচ্ছা, ভালো কথা, পানি শোষণ করলো। তারপর আমি এই ভাল্বটা খুলবো, তারপরে সেটা আবার এর ভিতর দিয়ে পাস করবে। এখানে কি আছে? শুধু সলভেন্ট আছে। আচ্ছা, এখানে আসবার আগে একটা জিনিস মিস হয়েছে, যে লস ইন ওয়েট ইজ প্রপোর্শন টু পিএস দিয়ে এখানে প্রকাশ করতেছে যে সলিউশনের যে ভ্যাপার প্রেশারটা, সলিউশনের ভ্যাপার প্রেশার কই থেকে আসলো? যখন ড্রাই এয়ার পাস করবে তখন শুরুতে তো কোনো থাকবে না, শুরুতে তো কোনো জলীয় বাষ্প থাকবে না, বাট যখন পাস করবে তখন ধীরে ধীরে কিছুটা জলীয় বাষ্প পাবে। আর যখনই জলীয় বাষ্পটা একটু ওপরে যাবে, তখন সেটা নিচের দিকে একটা প্রেশার পুশ করবে, সেটাকেই বলা হবে পিএস, অর্থাৎ ভ্যাপার প্রেশার অফ সলিউশন। সো এই পিএস যখন ড্রাই এয়ার টেস্টে কিছুটা সলিউশন গেইন করলো, কিছুটা সলিউশন নিয়ে যাবে, তখন কিছুটা কিন্তু সলিউশনের ওয়েট কিছুটা কমে যাবে। এই যে ওয়েট কমতেছে, এটাকে বলা হতেছে লস ইন ওয়েট। এটাকে W1 দিয়ে প্রকাশ করে। সো আমরা পাই W1 সমানুপাতিক পিএস। আচ্ছা, গেল। তারপরে ভালভ করলাম, তারপর এর ভিতরে আসলো। আচ্ছা, এর ভিতরে যখন আসবে তখন আরও কিছুটা পানি শোষণ করবে। কেন? এখানে কিছুটা পানি শোষণ করছে, আবার এখানে কেন পানি শোষণ করবে? এখানে আবার পানি শোষণ করবে কারণ এই যে সলভেন্টের যে ভ্যাপার প্রেশারটা থাকবে, সেটা অলওয়েজ সলিউশনের তুলনায় বেশি। অর্থাৎ পি ইজ, এখানে লেখা নাই, এখানে লেখা উচিত ছিল এরকম যে পি ইজ গ্রেটার দ্যান পিএস, অর্থাৎ সলভেন্টের ভ্যাপার প্রেশার অলওয়েজ সলিউশনের ভ্যাপার প্রেশারের তুলনায় বেশি হবে। কেন বেশি হবে একটু দেখে ফেলাই। এটা রাউলস ল পড়াবার সময় দেখানো হয়েছে। আরেকবার একটু ছোট্ট করে দেখে ফেলাই, যে সাপোজ এইখানে একটা পাত্র আছে, পাত্রতে কিছুটা আছে, সলভেন্ট আছে, সলভেন্ট। সো যখন সলভেন্ট থাকবে, তখন এই জায়গাগুলোতে যে ইগুলো থাকবে, পানির অণুগুলো থাকবে, ধরে নিই এখানে সলভেন্ট হিসেবে ধরে নিই যে এখানে পানি আছে। সো পানিগুলা বাষ্পীভূত হবে, অর্থাৎ ভ্যাপোরাইজড হবে। এই যে ভ্যাপারগুলো নিচের দিকে যে প্রেশার দেবে, সেটাকে আমরা বলবো পিএস। পিএস না, শুধু পি। সো এই শুধু পিটা হচ্ছে কি, যেটা নিচের দিকে প্রেশার দিচ্ছে, কিসের? এটা সলভেন্টের ক্ষেত্রে। বাট যদি সলিউশন ইউজ করি, অর্থাৎ সলভেন্টের সাথে সলিউট আছে, সো যেহেতু সলিউট আছে, ধরি এই গোলগুলা সলভেন্ট আর কালোগুলা মানে ভরাট করাগুলা সলিউট কিন্তু ভ্যাপোরাইজড হবে না, ভ্যাপোরাইজড হবে শুধুমাত্র
সলভেন্টগুলো অর্থাৎ দ্রাবকগুলো। সো এই দ্রাবক এই পূর্বে কিন্তু শুধু সলভেন্ট ছিল, কোনো সলিউট ছিল না, বাট এখানে সলিউট প্লাস সলভেন্ট দুইটাই আছে, তার জন্য তুলনামূলক কম ভ্যাপোরাইজড হবে। সো যেহেতু কম ভ্যাপোরাইজড হবে সেহেতু এটা কম হবে, ভ্যাপার প্রেশারটা কম হবে। এইটাকে প্রকাশ করা হয় পিএস দিয়ে। সো এইখানে ওইটা কাহিনী হয়েছে, প্রথমে কিন্তু এখানে সলিউশন ছিল, তারপরে সলভেন্টারটা দিছে। সো যেহেতু সলিউশন ছিল, সো শুরুতে কিছুটা জলীয় বাষ্প গেইন করবে, ওয়েট লস হবে, দেন এই বরাবর আসবে, এখানে আবার সলভেন্ট থেকে কিছুটা আবার গেইন করবে, সলভেন্ট গেইন করবে, অর্থাৎ হিউমিডিটি তুলনামূলক আরও বাড়বে। তারপর এই ভাল্বটা খুলে দেওয়া হলে, আচ্ছা এই ভাল্ব খুলে দেওয়ার আগে আসি, এই জায়গাটুকুকে শেষ করি, যে এইখানে আবার কিছুটা লস ওয়েট হবে। কতটুকু লস ওয়েট হবে সেটা হইতেছে W2। সো W2 প্রপোর্শন টু পি মাইনাস পিএস। পিএসটা হচ্ছে এই যে সলিউশনের ভ্যাপার প্রেশার, পিএস ছিল। সো এইখানে যে ভ্যাপার প্রেশারটা ছিল সেটা যদি সলভেন্টের ভ্যাপার প্রেশারের থেকে মাইনাস করে দিই, তার যতটুকু থাকবে সেটা হইতেছে, ওর সেটি সমানুপাতিক হবে W2 এর। এটা একটু বোঝাটা একটু টাফ, বাট ম্যাথামেটিক্যাল টার্ম আসলে আরও সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আসলো W, এখান থেকে আসলো W2, টোটালটা এর ভিতরে আসবে। এর ভিতরে যখনই আসবে তখনই সেটা কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড শোষণ করে নেবে। এই যে এখানে আসছে যে ক্যালসিয়াম ক্লোরাইড শোষণ করছে, সো এর ওয়েট কিছুটা বেড়ে যাবে। ওয়েট বেড়ে কত হবে? W1 প্লাস W2। এই যে W1 প্লাস W2 সমানুপাতিক হবে কি পি। পিটা কি? পি হচ্ছে সলভেন্টের ভ্যাপার প্রেশার। তো এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে পুরো প্রসেসটা। তো এইটাতে কিছু ম্যাথামেটিক্যাল টার্ম আছে, সো কিছু সূত্র এখান থেকে ডেরিভেটিভ করা যায়, যেমন W1 সমান কি পাইছিলাম? W1 সমান পাইছিলাম পিএস অর্থাৎ সলিউশনের ভ্যাপার প্রেশার, আর W2 সমান পাইছিলাম পি মাইনাস পিএস অর্থাৎ সলভেন্টের ভ্যাপার প্রেশার মাইনাস সলিউশনের ভ্যাপার প্রেশার। সো এটাকে যদি প্লাস করি W1 প্লাস W2, তাহলে সমানুপাতিক বলতে পারি পিএস প্লাস পি মাইনাস পিএস। এখান থেকে পিএস কাটা যায়, তাহলে বলতে পারি W1 প্লাস W2 সমানুপাতিক শুধু পি। যদি দুইটাকে ভাগ দিই, এটা ধরি 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, যদি একটা থেকে আর একটাকে ভাগ দিই তাহলে এরকম আছে যে পি মাইনাস পিএস ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু W2 ডিভাইডেড বাই W1 প্লাস W2। সেখানে এই দিয়ে সূত্র দিয়ে বেশ কিছু ম্যাথামেটিক্যাল টার্ম ফলো করা যায়। তো এখানে এইগুলো লিখে ফেলাই সম্পর্কগুলো, যে পি ইজ ইকুয়াল টু কি? ভ্যাপার প্রেসার অফ সলভেন্ট, আর পিএস ইজ ইকুয়াল টু ভ্যাপার প্রেসার অফ সলিউশন। W2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি? লস ওয়েট, GST, লস ওয়েট অফ কি ছিল? সলভেন্ট। আর W1 সমান ছিল লস ওয়েট অফ সলিউশন। এই তো এখান থেকে দেখি একটা ম্যাথ দেখার চেষ্টা করি আমরা। যেখানে একটা সুন্দর ম্যাথ দিছে যে এ কারেন্ট অফ ড্রাই এয়ার ওয়াজ পাসড থ্রু এ সলিউশন অফ 2.64 গ্রাম অফ বেঞ্জয়িক অ্যাসিড। এখানে বেঞ্জয়িক অ্যাসিডটা হবে সলিউট, আর বলছে ইন 30 গ্রাম অফ ইথারটা হবে এখানে সলভেন্ট। বলছে দেন থ্রু পিওর ইথার, লাস্টে ইথারের ভিতর দিয়ে গেছে। সো বলছে যে দ্য লস ইন ওয়েট অফ সলিউশনের লস ওয়েট হইতেছে 0.645 গ্রাম, অ্যান্ড দ্য ইথারের লস ওয়েট হইতেছে 0.0345 গ্রাম। দেন বলছে হোয়াট ইজ দ্য মলিকুলার মাস অফ বেঞ্জয়িক অ্যাসিডের মলিকিউলার মাস কত, সেটা বের করতে হবে। তো দেখি আমরা যে সূত্রগুলো পাইলাম, এই সূত্রগুলো দেখি। আচ্ছা, এইটাতে আর একটা সূত্র লাগবে, সেটা হইতেছে রাউল্টস ল। সো রাউল্টস লটা এরকম, আর
AOULTS রাউলস লটা হয়তো সেরকম যে x2 is equal to p0 minus p divided by p0। এটার ব্যাখ্যা আমি আরেকটা ভিডিওতে দিছি, চাইলে ওটা দেখে আসতে পারো, অথবা এইটা ছোট্ট করে যদি ব্যাখ্যা করি, x2টা হইতেছে সলিউটের মোল ভগ্নাংশ বা সলিউটের মোলার ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু p0 minus p divided by p0। এখানে p0 দিয়ে প্রকাশ করছে সলভেন্টের ভ্যাপার প্রেসার, p দিয়ে প্রকাশ করতেছে সলিউশনের ভ্যাপার প্রেসার। এখানে একটু কন্ট্রাডিক্টরি চলে আসতেছে। সো এটাকে যদি এমনি লিখি যে x2 ইজ ইকুয়াল টু, প্রথমে হবে সলভেন্টের ক্ষেত্রে যদি লিখি p, আর সলিউশনের ক্ষেত্রে যদি লিখি PS, তাহলে এই যে এটার সাথে কন্ট্রাডিক্টরি হয় না, ঠিকঠাক মিলে যায়। দেন কী হবে p, এইটা হতেছে রাউলস ল। এটা আমাদের প্রয়োজন হবে যে এই ম্যাথটা করবার জন্য এই দুইটা সূত্র আমাদের প্রয়োজন হবে। তো দেখি এখন, তো এখানে বলছে যে লস ইন ওয়েট অফ সলিউশনের লস্ট ওয়েটটাকে আমরা কীতে প্রকাশ করছিলাম, W1 দিয়ে। তাহলে W1 সমান কত পাই, 0.645 গ্রাম, আর W2 সমান বলে দিছে 0.0345 গ্রাম। ওকে, দেন চাইছে কি মলিকুলার মাস অফ বেঞ্জয়িক অ্যাসিড, সেটা কত হবে। তো দেখি, এখন আমাদের কিন্তু এখানে কোনো প্রেসারের কথা বলা নাই, যদিও আমরা জানি যে p minus ps divided p is equal to x2 এসে হ্যান ত্যান বহুত কিছু জানি, বাট এখানে কিন্তু প্রেসারের কোনো, এখানেও প্রেসার আছে, এখানেও প্রেসার আছে, বাট প্রশ্নে প্রেসারের কোনো কাহিনী বলে নাই। তো যাই হোক, না দেওয়া থাকলেও আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারবো। তো দেখি এখানে যে সলভ VE কথা হইতেছে, সূত্র দুইটা জানি, একটা হচ্ছে এইটা আর একটা এইটা। এটা কি p minus ps divided by p is equal to W2 divided by W1 plus W2। এটা সমান লিখতে পারি x2। সবগুলোর পরিচয় আই হোপ জানা আছে আমাদের। এখানে x2টা হইতেছে মোল ফ্র্যাকশন। আচ্ছা, x2টা আগে বের করি। x2 হচ্ছে যে সলিউটের মোলার ফ্র্যাকশন আর কি। সলিউটের ভর দেওয়া আছে 2.64 ডিভাইডেড বাই মলিকুলার মাস জানি না, বেঞ্জয়িক, সো MB দিয়ে রাখলাম, আর নিচে হবে সলভেন্টের মোল সংখ্যা কত হয়, আর নিচে হবে C2H5, ও যে এটা আর কি, এটা হইতেছে সলভেন্ট। সো এটা যখন আমরা মোল সংখ্যা বের করবো তখন দেওয়া আছে কত, 30 গ্রাম। সো 30 ডিভাইডেড বাই এটার যদি আণবিক ভর দিয়ে ভাগ দিই তাহলে মোলটা পেয়ে যাবে। এখন আণবিক ভরটাকে বের করতে হবে। আণবিক ভর হবে C2, অর্থাৎ 12 × 2 প্লাস 5 প্লাস 16 প্লাস আবার 12 × 2 অর্থাৎ 24 প্লাস 5। সেখানে কিন্তু টোটালটা আসবে, অর্থাৎ প্লাস দিয়ে আবার এই যে এই টোটালটাকে প্লাস দিতে হবে, 2.64 ডিভাইডেড বাই MB। এই জায়গাটুকুতে একটু জগা খিচুড়ি বাঁধলো, তো এইটা আর একটু ভালোভাবে যদি লিখে দিই তাহলে এভাবে লেখা যায় যে x2 ইজ ইকুয়াল টু দ্রবের মোল সংখ্যা, মোল ডিভাইডেড বাই দ্রবণের মোল সংখ্যা। এখন দ্রবণের ভিতরে কি কি থাকে, দ্রাবক দুইটাই থাকে, তার জন্য এখানে শুরুতে এই দ্রাবকটাকে নিয়েছি, দ্রাবকের মোল সংখ্যা নিয়েছি, পরে আবার দ্রবের এই দেয়া মোল সংখ্যাটাকে যোগ করে দিয়েছি, দেন টোটালটাকে ভাগ করছি নিচে, আর উপরে থাকলো সলিউটের মোল সংখ্যা। সো এখান থেকে x2
x2টা তো ডাইরেক্ট বের করা যায় না, জাস্ট কিছুটা বের করতে পারবো আমরা। সো x2 ইজ ইকুয়াল টু লিখতে পারি x2 2.64 ডিভাইডেড বাই mb, আর এখানে থাকে এই যে এই টোটালটাকে ক্যালকুলেশন করলে আসে 15 ডিভাইডেড বাই 37, 15 ডিভাইডেড বাই 37 প্লাস 2.64 ডিভাইডেড বাই mb। এই x2টাকে বের করলাম, x2টাকে এই জন্য বের করলাম যে w2 আর w1 প্লাস w2 কিন্তু দেওয়াই আছে। সো আমাদের কী লাগবে, এই mb এর মানটাকে লাগবে। mbটা কি, মানে mbটা হইতেছে যেখানে চাইছে না যে হোয়াট ইজ দ্য মলিকুলার মাস অফ